আসসালামু আলাইকুম টেক লাভার্স, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এবং আমাদের স্টুডিওতে আজকে চলে এসেছে Realme C35, রিয়েলমির আরও একটা এন্ট্রি লেভেলের ফোন। এবং রিয়েলমি বলছে যে বাজেট রেঞ্জের মধ্যে এটাই সবচাইতে ভালো ডিজাইনের ফোন এই মুহূর্তে বাজারে। তো একটা ফোনের ডিজাইন দেখে কি শুধু আপনারা ফোন কিনবেন, নাকি এর আনুষঙ্গিক আরও অনেক ব্যাপার আছে? কেমন পারফর্ম করে, গেমিংয়ের জন্য কেমন হবে, ক্যামেরার পারফরমেন্স বা কেমন, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো অবশ্যই আমাদেরকে কনসিডার করতে হবে। তো আমরা আজকে দেখব যে এই ফোনটা ডিজাইনের পাশাপাশি এর অন্যান্য ফিচার কেমন, এবং এই ফোনটা কি আদৌ কেনা ঠিক হবে এই দামে। বাই দ্য ওয়ে, দামটা জানিয়ে দিচ্ছি, এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 16,990 টাকা, মানে 17,000 টাকা। এবং বাংলাদেশে একটাই ভেরিয়েন্ট পাওয়া যাবে, আর সেইটা হচ্ছে 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। ফোনটা হাতে নিয়ে কিন্তু আমার কাছে মনে হয়েছে, আরে এটা কি আইফোনের ছোট ভাই নাকি, মানে দেখতে শুনতে হঠাৎ করে আইফোনের মতোই লাগে। যাই হোক, এটা একটা ফ্ল্যাট ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে রিয়েলমি। কিছুটা বক্স ফিলিং পাবেন উইথ স্ট্রেট এজেস। পেছনে পেয়ে যাবেন গ্লাস ফিনিশ ব্যাক। যদিও এটা প্লাস্টিক মেড, কিন্তু দেখতে জোস লাগে। বাট গ্লাস ফিনিশ হওয়াতে একটাই প্রবলেম, আর সেটা হচ্ছে এতে প্রচুর পরিমাণে হাতের ছাপ লেগে থাকে, যেটা ঘন ঘন আপনাকে মুছতে হবে। কিন্তু একটা জিনিসে আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম ভাই, এই বক্সের মধ্যে কোনো ব্যাক কভার দেওয়া হয় নাই। প্রত্যেকটা ফোনে আমি দেখেছি রিয়েলমি বক্সের ভেতরে একটা সিলিকন ব্যাক কভার দিয়ে দেয়, এটাতে দেয় নাই। এটাতে আসলে বেশি দরকার ছিল, কারণ একদম ফোন হাতে নিয়ে দেখবেন যে হাতের ছাপে পেছনের অবস্থা একেবারে ছেঁড়া বেড়া হয়ে গেছে। পেছনটা গ্লাস ফিনিশ এবং বক্স কাটিং হলেও সামনে আবার রয়েছে 2.5D কার্ভ ফর্ম ফ্যাক্টর। তবে এটা ডিসপ্লে কিন্তু আবার কার্ভ না, যেটা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা দেখি। ডিসপ্লে একেবারে ফ্ল্যাট, জাস্ট ফর্ম ফ্যাক্টরটা একটু তারা কার্ভ করার চেষ্টা করেছে। আর এতে ব্যবহার করা হয়েছে ডিউডপ নচ, যেটা আসলে একটা ওল্ড ফ্যাশন। 2022 সালে এসে আসলে 16-17 হাজার টাকা দামের একটা ফোনে 5 হোলটা আমরা এক্সপেক্ট করতেই পারি। বাট এই জিনিসটা বুঝলাম না রিয়েলমি আসলে কি ভাবতেছে। যাই হোক, এই প্রাইস রেঞ্জে আসলে ডেফিনেটলি এটা মার্কেটের অন্যতম সেরা ডিজাইনের স্মার্টফোন, এইটা চোখ বন্ধ করে বলা যায়। ফোনটার ওজন হচ্ছে 190 গ্রামের আশেপাশে, এবং এইটার থিকনেস 8 মিলিমিটারের একটু বেশি, 8.1 মিলিমিটারের আশেপাশে, যেটা অবধারিতভাবে রিয়েলমির সি সিরিজের মধ্যে সবচাইতে পাতলা। আর এর যে ফর্ম ফ্যাক্টর, এর কারণে এটা কিন্তু অ্যামেজিং লাগে দেখতে। ডেফিনেটলি এটা প্রিমিয়াম ফিল দেবে আপনাকে, আর আপনি অনেক সময় ধরে যদি ফোনটা ইউজ করেন খুব বেশি আনকমফোর্টেবল ফিল আপনি করবেন না। ফোনের একেবারে নিচের দিকে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, তারপর রয়েছে এর মেইন মাইক্রোফোন টাইপ সি পোর্ট, মেইন স্পিকার গ্রিল, আর বাদিকে রয়েছে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট, পাশে রয়েছে ভলিউম রকার, আর ডান দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আবার ইন্টিগ্রেট করা হয়েছে এর পাওয়ার বাটনের সাথে। ওপরের দিকে কিছুই নাই, আমি আসলে আশা করেছিলাম এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া হবে। ক্যামেরা বামটা একটু উঁচু, যার ফলে ফ্ল্যাট সারফেসে রাখলে একটু অসুবিধা হতে পারে আপনার। এই জন্য সবসময় চেষ্টা করবেন একটা ব্যাক কভার ইউজ করতে। ফোনটা যথেষ্ট স্লিম হওয়ার পরেও রিয়েলমি কিন্তু ব্যাটারিতে কিপটামি করে নাই। 5000 mAh ব্যাটারি তারা এতে ইমপ্লিমেন্ট করেছে, এবং বক্সের মধ্যে একটা 18 ওয়াটের চার্জারও পেয়ে যাবেন, বাইরে থেকে কেনা লাগবে না। আর আপনি যদি হেভি ইউজার হন, আমার মনে হয় একদিনে এটা চার্জ আপনি শেষ করতে পারবেন না। আর যদি নর্মাল ইউজার হন, তাহলে 2 দিন অনায়াসে এটা চার্জ চলে যাবে। সো ব্যাটারিতে 10-এ 10। এবং যদি ডিউরেবিলিটির কথা বলি, তাহলে এখানে আসলে 10-এ 10 পেয়ে যাচ্ছে রিয়েলমি। একেবারে সলিড বিল্ড, এবং এটার যে ডিউরেবিলিটি খুবই ভালো, মানে সহজে নষ্ট হয়ে যাওয়ার পাত্র এ নয়, কারণ এতে টিইউভি রেনল্যান্ডের সার্টিফিকেশনও কিন্তু রয়েছে রিয়েলমির। লেটস টক অ্যাবাউট দ্য ডিসপ্লে। এবং রিয়েলমির সি সিরিজের ফোনে সাধারণত আমরা HD+ রেজলিউশনের প্যানেল পাই, কিন্তু এই প্রথমবারের মতো তারা ব্যবহার করেছে 6.6 ইঞ্চ একটা ফুল এইচডি ডিসপ্লে, যেটা IPS প্যানেল। এবং এর যে ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি, এটা কিন্তু রিয়েলি সারপ্রাইজিং। এর অ্যাকচুয়াল কালার, কন্ট্রাস্ট, ভাইব্রেন্স, স্যাচুরেশন অন পয়েন্ট ছিল। আপনি যখন কোনো ভিডিও প্লে করবেন, সেটা হোক ইউটিউব বা কোনো ভিডিও প্লেয়ারে, তখন কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স এর কাছ থেকে পাবেন। এর ডিসপ্লেতে কোনো প্রোটেকশন আছে কিনা, এটার কোনো অফিসিয়াল ইনফরমেশন আমরা কিন্তু পাইনি, বাট জিএসএম অ্যারেনার তথ্য বলছে এতে পান্ডা গ্লাস নামে এক ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। গরিলার দিন শেষ, এবার পান্ডার দিন শুরু। ডিসপ্লেটা টাচ রেসপন্সিভনেস খুবই ভালো ছিল, এবং ভিউইং অ্যাঙ্গেলও খুব একটা কমপ্লেন করার মতো কিছু দেখলাম না। তবে কিছুটা প্রবলেম ফেস করেছি এর ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেস নিয়ে। ফুল ব্রাইটনেসেও আসলে মাঝে মাঝে স্ট্রাগল করে। আর একটা জিনিস হচ্ছে 17,000 টাকা দামের একটা ফোন, এতে হায়ার রিফ্রেশ রেট নাই। আজকাল কিন্তু বাজারে 13-14 হাজার টাকা দামের ফোনেও হায়ার রিফ্রেশ রেট থাকে। সো এই ব্যাপারটা রিয়েলমিকে মাথায় রাখা উচিত। তবে হোয়াইট ভাইন A1 সার্টিফিকেশন এতে রয়েছে, যার ফলে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের ভিডিও যদি আপনি দেখেন, তাহলে ফুল এইচডি সাপোর্ট পাবেন।
টকিং অ্যাবাউট দ্য হার্ডওয়্যার, এটা একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোন। মূলত রিয়েলমি যেটা করে, এন্ট্রি লেভেলে প্রাইসটা কাট করার জন্য তারা একটু কম দামি চিপসেট ব্যবহার করে, এবং রিসেন্টলি তারা ইউনি এসওসির চিপসেট কিন্তু ব্যবহার করছে। শুধু রিয়েলমি না, আরও অনেক ফোন ম্যানুফ্যাকচারাররা দেখছি ইউনি এসওসির দিকে ঝুঁকছে। ইউনি গ্রুপের একটা প্রোডাক্ট হচ্ছে ইউনি এসওসি, এবং শুরুতে আমরা আসলে ইউনি এসওসিকে খুব একটা পাত্তা দেই নাই, বাট যেহেতু 4G মার্কেটটা এখন অনেক ফাঁকা আছে, তারা কিন্তু অলরেডি এই অপরচুনিটিটা গ্র্যাব করছে, এবং চায়নাতে অলমোস্ট 10% এই চিপসেট ম্যানুফ্যাকচারিং এর যে মার্কেট, সেখানে তারা অকুপাই করে বসে আছে, এবং ধীরে ধীরে কিন্তু এটা গ্রো করছে। সো ইউনি এসওসিকে আসলে এখন আর হেলাফেলা করার কোনো উপায় নাই, তারা ধীরে ধীরে কিন্তু তাদের কোয়ালিটি ইমপ্রুভ করছে, এবং তারই একটা প্রমাণ আমার হাতে Realme C35। এতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসির 616 একটা প্রসেসর, যেটা বেশ পাওয়ারফুল কনসিডারিং এন্ট্রি লেভেলের একটা স্মার্টফোন। পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে LPDDR4X 4GB র্যাম এবং UFS 2.2 128GB ইন্টারনাল মেমোরি, যেটাকে আপনি চাইলে এর ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট দিয়ে বাড়াতে পারবেন 256GB পর্যন্ত। ফোনটার দাম কিন্তু 17,000 টাকা। 17,000 টাকা কিন্তু কম না। সো 4GB র্যামটা আসলে আমার কাছে পার্সোনালি অনেক কম মনে হয়েছে। মেমোরি ঠিক আছে, 128GB একটা স্ট্যান্ডার্ড, 6GB র্যাম দেওয়া উচিত ছিল টু বি অনেস্ট। আর এতে সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে Realme UI R এডিশন, এবং সাথে রয়েছে Android 11। ওয়েল, এখানে আমার কিছু কথা আছে। একে তো Android 11 হচ্ছে বেশ আউটডেটেড, Android 13 চলে আসবে মার্কেটে। ভাই, আপনারা এখনো Android 11তে পড়ে থাকলে কিভাবে হবে? আর Realme UI R হচ্ছে মূলত Realme UI 2 এর একটা লাইটার ভার্সন আর কি। এটা কিছুটা কাস্টমাইজ করা হয়েছে যাতে এন্ট্রি লেভেলের প্রসেসরটা সবকিছু হ্যান্ডেল করতে পারে এবং ভালোভাবে অপটিমাইজেশন পায়। সো এখানে আসলে খুব বেশি কিছু আমরা প্রত্যাশা করি নাই, খুব সিম্পল একটা ইউজার ইন্টারফেস আমরা পেয়েছি এর কাছ থেকে। এবং এই Realme UI R এডিশনের সঙ্গে প্রচুর ব্লটার রয়েছে, যেটা কিছু কিছু আপনি আনইনস্টল করতে পারবেন, আবার কিছু আপনি আনইনস্টল করতে পারবেন না। টু বি অনেস্ট, একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোনের কাছ থেকে আমরা খুব বেশি প্রত্যাশা করি নাই। তারপরেও এতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি 616, এবং এইটার যে পারফরমেন্স, এটা প্রিটি ডিসেন্ট বলবো আমি। মানে একেবারে ওভারওয়েলমিং কিছু না, বাট আবার ইগনোর করার মতো কিছু না। তবে যেহেতু অ্যান্ড্রয়েড সিস্টেম ধীরে ধীরে প্রচুর র্যাম হাংরি হয়ে যাচ্ছে, এর ফলে যেটা হয়েছে, র্যামের একটু স্বল্পতার কারণে মাল্টিটাস্কিং এ গিয়ে একটু স্ট্রাগল করে মাঝে মাঝে। বিশেষ করে দেখা যায় যে একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে আপনি যখন সুইচ করবেন, তখনই লোডিং শুরু হয়ে যায়। আবার পাশাপাশি কিছু কিছু অ্যাপ ওপেন করতে গিয়ে বেশ সময় নিচ্ছিল, এইটা একটু চোখে পড়েছে আমার। আদার দ্যান দ্যাট, আপনি যদি নর্মাল ইউজার হন, যেমন আপনি ফোন করেন বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, খুব একটা মাল্টিটাস্কিং করেন না, তাহলে আপনার জন্য খুব একটা অসুবিধা করবে না এই ফোনটা। এবং এইটার ইউআই হচ্ছে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, মানে আপনার যে সমস্ত জিনিস সবসময় লাগে সেটা খুব হাতের কাছে পেয়ে যাবেন। মোটামুটি বাটারি স্মুথ ছিল এর ইউআই, তবে ওই যেটা বললাম যে মাঝে মাঝে একটু ল্যাগ হিকাবের দেখা আপনি পেয়ে যাবেন। যদি গেমিং এর প্রসঙ্গে আসি, তাহলে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে এই ফোনটা বেসিক্যালি হেভি গেমারদের জন্য রিকমেন্ডেড না। তবে আপনি যদি মডারেট গেমার হয়ে থাকেন, তাহলে আপনাকে এটা হতাশ করবে না। আমরা বেশ কিছু গেম এতে ট্রাই করেছি, এবং আমরা অবধারিতভাবে কিছু ল্যাগ পেয়েছি মাঝে মাঝে। স্পেশালি অ্যাকশন সিকোয়েন্সগুলোতে আমরা হিকআপ পেয়েছি, মাঝে মাঝে ফ্রেম ড্রপ করছিল। কিন্তু যদি ছোট ছোট গেম আপনি খেলেন এতে, যেমন ফ্রি ফায়ার খেলতে পারেন, বা পাবজি লাইট এডিশন যদি এতে খেলেন, বা নর্মাল যে সমস্ত গেম যেমন টেম্পল রান বা লুডো অথবা ফ্রুট নিনজা, এই টাইপের গেম যদি আপনি এতে খেলেন, তাহলে আর খুব একটা ঝামেলা হবে না। ফোনটিতে জাইরোস্কোপ ব্যবহার করা হয়েছে, যার ফলে কন্ট্রোলিং বেশ অ্যাকুরেট পাবেন আপনি। এবার সময় হলো Realme C35 এর আর একটু গভীরে প্রবেশ করার। আমরা এই ফোনটার সঙ্গে রিয়েলমির আরও কিছু ফোনের পারফরমেন্স আসলে একটু দেখবো যে এটার অবস্থা কি দাঁড়ায়। আমরা AnTuTu স্কোর টেস্ট করেছিলাম, এবং যেমনটা দেখতে পাচ্ছেন এখান থেকে AnTuTu স্কোর আমরা পেয়েছি 1,83,311, এবং আমরা গিগবেঞ্চের স্কোরও টেস্ট করেছিলাম, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন সিঙ্গেল করে আমরা 295 পেয়েছি, মাল্টি করে পেয়েছি 1,281। ওয়েল, চলেন আমরা দেখে আসি যে রিয়েলমির আরও অন্যান্য ফোনের সঙ্গে এটার কেমন অবস্থা। তো এই চার্টটা আসলে রিপ্রেজেন্ট করে রিয়েলমি সমস্ত ফোনের পারফরমেন্স, আমরা এখানে লিপিবদ্ধ করে রাখি। এবং যেমনটা দেখতে পাচ্ছি, Realme C25, যেটা Realme C35 এর আগের ভার্সন, এই ফোনটিতে কিন্তু আমরা AnTuTu স্কোর পেয়েছিলাম 1,93,605। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাল্টি করেও একই রকম স্কোর থাকলেও সিঙ্গেল করে গিগবেঞ্চের স্কোর কিন্তু অনেক বেশি ব্যবধান রয়েছে। তো ডেফিনেটলি আমি বলবো যে আপগ্রেড করেছে, দাম বাড়িয়েছে ফোনের, কিন্তু পারফরমেন্স তো দেখতে পাচ্ছি খুব একটা ইমপ্রুভ করে নাই। সো রিয়েলমি কি এই ব্যাপারগুলো আমার মনে হয় আরেকটু গুরুত্ব দিয়ে ভাবতে হবে। সেটাতে প্রয়োজন হতে পারে হয়তো
চিপসেট আরেকটু উন্নত মানের দেওয়া অথবা সফটওয়্যারটাকে আরও ভালোভাবে অপটিমাইজ করা যাতে আমরা আরও বেস্ট পারফরমেন্স পেতে পারি। নাও টকিং অ্যাবাউট দ্য ক্যামেরা, এর রেয়ারে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে 1.8, যেটা আবার 26 মিলিমিটার ওয়াইড একটা লেন্স। পাশাপাশি এতে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর পেয়ে যাবেন, আরও রয়েছে একটা ব্ল্যাক হোয়াইট সেন্সর, এটা হচ্ছে 0.3 মেগাপিক্সেলের। বাট এতে কোনো আলট্রা ওয়াইড সেন্সর নাই, এই জিনিসটা আমি একটু হতাশ হয়ে গেলাম ভাই। 17,000 টাকা দামের একটা ফোন, একটা আলট্রা ওয়াইড সেন্সর তো আসলে ডিজার্ভ করতেই পারি আমরা। ওয়েল, কাম টু দ্য পয়েন্ট, এটার ক্যামেরা পারফরমেন্স কেমন? আলট্রা ওয়াইড সেন্সর না দেওয়া হলেও কিন্তু এর যে মেইন সেন্সরের ফটোগ্রাফি, এটাতে আমি প্রিটি মাচ হ্যাপি। কারণ হলো এতে আপনি প্রচুর শার্পনেস পেয়ে যাবেন ছবিগুলোতে, রয়েছে দারুণ কালার ব্যালেন্স, পোর্ট্রেট ফটোগ্রাফিও মোটামুটি, এবং ডাইনামিক রেঞ্জও চোখে পড়ার মতো ভালো। সব ধরনের লাইটিং কন্ডিশনে এ অটোমেটিক সিন ডিটেক্ট করে ওইভাবে আসলে কালারটা ব্যালেন্স করে, যার ফলে আউটপুটটা বেশ ভালো হয়। আমার কাছে মোস্ট অফ দ্য পিকচার্স সোশ্যাল মিডিয়া রেডি মনে হয়েছে। তবে ঝামেলাটা শুরু হয় যখন এটার আলো কমতে থাকে, বিশেষ করে ইনডোর কন্ডিশনে, এবং রাতের বেলা আউটডোর হোক বা ইনডোর হোক, আপনি ছবি তুলতে গেলে দেখবেন ছবিতে প্রচুর নয়েজ জেনারেট হচ্ছে, পাশাপাশি প্রচুর সফট হয়ে যাচ্ছে ছবিগুলো, শাটার স্পিডও কমে যাচ্ছে। আমার মনে হয় লো লাইটের ছবি ইমপ্রুভমেন্টের জন্য রিয়েলমিকে এখন অনেক কাজ করতে হবে। এর সেলফি পারফরমেন্সও বেশ ভালো বলা যায়। জাস্ট একটা জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে ছবিগুলো অতিরিক্ত স্মুথ করে ফেলার একটা প্রবণতা আছে, মানে ওপ্পো ভিভো ফোনগুলোতে যেমনটা দেখা যায়, বিউটি মোডটা অন করলে যা হয় আর কি। সো এই জিনিসটা বাদে ওভারঅল এর সেলফি ক্যামেরার পারফরমেন্স বেশ ভালোই লেগেছে। কালার মোটামুটি অ্যাকুরেট লেগেছে, স্কিন টোনও ন্যাচারাল, পাশাপাশি এক্সপোজারের খুব একটা প্রবলেম আমি পেলাম না এই ফোনের কাছ থেকে। এখানে আমি বেশ সন্তুষ্ট। শুধু একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে পোর্ট্রেট মোড কিন্তু ফ্রন্ট ক্যামেরা কাজ করে না। নিশ্চয়ই সফটওয়্যারের কোথাও একটা ঘাপলা আছে, কারণ রিয়েলমির আরও অনেক কম দামি ফোনে আমরা দেখেছি যে পোর্ট্রেট মোডে কিন্তু সেলফি তুলতে পারা গেছে, বাট এটাই কেন গেল না আমি শিওর না। এর রেয়ার ক্যামেরা দিয়ে আপনি 1080p-তে 30 fps ম্যাক্সিমাম ভিডিও শ্যুট করতে পারবেন, কোনো 4K রেকর্ডিং নাই, এটা ফ্রাস্ট্রেটিং। এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 720 পিক্সেলে 30 fps-এ ম্যাক্সিমাম আপনি শ্যুট করতে পারবেন, যেটা প্রিটি মাচ ডিসঅ্যাপয়েন্টিং। এই ফোনটার আর একটা পজিটিভ দিক ছিল হচ্ছে এর লাউড স্পিকার, এটা খুবই লাউড। জাস্ট একটা প্রবলেম, সেটা হচ্ছে একেবারে ফুল ভলিউমে যদি আপনি মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, তখন সাউন্ডটা একটু ফেটে ফেটে আসে, মানে ডিস্টোর্ট হয়। আর এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা খুবই ফাস্ট ছিল, এইটা নিয়ে আমার কমপ্লেন করার কোনো সুযোগ নাই। পাশাপাশি ভাইব্রেশন চেক করতেছি আমরা ইদানিং, এবং এটার ভাইব্রেশন দেখলাম মানে মোটামুটি খুব একটা পাওয়ারফুল না। হ্যাপটিক ফিডব্যাকটা মানে প্রিমিয়াম না, মানে এটা যে একটা এন্ট্রি লেভেলের ফোন, এটা হ্যাপটিক ফিডব্যাক অনুভব করলে আপনি বুঝতে পারবেন। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। প্রাইস 17,000 টাকা দামের একটা ফোন। এখন রিয়েলমি সি সিরিজের আগের যে সমস্ত ফোন আমরা দেখেছি, এটা কিন্তু মানে 13,000-14,000 টাকার বেশি খুব একটা আমরা দেখি নাই। এখন এইটার দাম এত, এর কারণটা কি আসলে? কারণ হচ্ছে ওই যে আপনারা জানেন অলরেডি, প্রত্যেকটা ফোনের দাম কিন্তু বেড়ে গিয়েছে, কারণ ডলারের রেট এখন অনেক বেশি। এখন এই ফোনগুলো তো বা ফোনের ম্যাটেরিয়াল সব তো বাইরে থেকে আসে, আমাদের দেশে অ্যাসেম্বল হয় ঠিক আছে, কিন্তু আসে তো বাইরে থেকে। বাইরে থেকে আগে $100 যে পরিমাণে প্রোডাক্ট পাওয়া যেত, এখন কিন্তু তার থেকে কম পাওয়া যাচ্ছে, কারণ ডলারের রেট বেশি, যার ফলাফল তো দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা ফোনের দাম বেড়েছে, শাওমিও বাড়িয়েছে, রিয়েলমি তাদের ফোনের দাম প্রচুর বাড়িয়েছে, অন্য সব কোম্পানি কিন্তু ধীরে ধীরে বাড়াচ্ছে। এখন এইটার দাম 17,000 টাকা, যেটা এই ডলার সংকট না হলে ডেফিনেটলি 14,000 টাকার আশেপাশে হতো, যেটা আমরা এর আগেও দেখেছি। তো আপনি কিন্তু এখন বলতে পারবেন না যে এইটার দাম 17,000 টাকা, ওইটার দাম তো কম। দেখবেন যে সব ফোনের দামই বেড়েছে। সো এইটাই এখন স্ট্যান্ডার্ড আমাদের কাছে। সো তারপরেও আমার কাছে মনে হয় যে এটাতে যেহেতু একেবারে খুব পাওয়ারফুল কোনো সিপিইউ ব্যবহার করা হয় নাই, আর 4GB র্যাম, তো এটার দাম যদি মোটামুটি 15,500 টাকার মধ্যে লক করা যেত, তাহলে বেশ ভালো একটা ডিল হতো। কারণ ফোনটার ডিজাইন চমৎকার, এতে প্রিটি ডিসেন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে, ডিসপ্লেটা চমৎকার, তারপরে খুবই শক্তপোক্ত একটা ফোন, 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিংও আছে। সো সব মিলিয়ে এটা একটা ভালো ডিল। আপনারা যারা কম দামের মধ্যে স্টেবল পারফরমেন্সের একটা ফোন চান, দীর্ঘস্থায়ী হবে, আপনারা এই ফোনটা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। এখন বাকিটা তো আপনাদের ইচ্ছা, প্রিয় দর্শক। সো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো Realme C35, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।